আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের যেই মূল বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশ, চীন, পাকিস্তান অমিত শাহ কাকে হুঁশিয়ারি দিলেন? কাদের উদ্দেশ্যে দিলেন? কোন প্রজাতির লোককে দিলেন? এই বিষয়টা জানবো এবং আরো কিছু আনুষঙ্গিক বিষয় জানবো। আমাদের সাথে স্টুডিওতে হাজির আজকে আছেন সুবীর ভৌমিক দাদা, সিনিয়র জার্নালিস্ট। তিনি দীর্ঘদিন বিবিসিতে সংবাদ পরিবেশন করেছেন, আ চাকরি করেছেন আপনারা সকলেই জানেন। তো উনার কাছে আমরা সরাসরি যাই। দাদা নমস্কার, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ভাই, বলো। দাদা আমি সরাসরি আগে একটা প্রশ্ন করি একটু আপনার ওখানকার। সেটা হচ্ছে যে আপনাদের এখানে তো বিশাল ককরোচ পার্টি নামে এক পার্টির বিরাট আন্দোলন চলতেছে। যে আন্দোলন চলতেছে এতে কি সরকার পরিবর্তন হয়ে যাবে কিনা? কারণ বাংলাদেশে খুশির বন্যা বয়ে যাচ্ছে। না, না, ভারত আর বাংলাদেশ বা নেপাল তো এক জিনিস না। এখানে ককরোচ পার্টির আন্দোলনটা দিল্লি কেন্দ্রিক। কিন্তু এইটা ভারতে মানে রাজধানীর রাজপথ দখল করলে সরকার পড়ে যাবে এটা মনে করার কোনো কারণ নাই। ১, ২ নম্বর হচ্ছে এখানে বাংলাদেশে আর্মি ওয়াজ এ ফ্যাক্টর। এখানে আর্মি তো নিউট্রাল আর্মি এসবের মধ্যে যায় না। আর এখানে ইন্ডিয়ান সিস্টেমের সবথেকে বড় সেফটি ভ্যালভ কি জানো? একটা হচ্ছে ডাইভার্সিটি, একটা ডেমোক্রেসি 2D। মানে এরকমও হয় যে ভারতে দেখবে যে দিল্লি উত্তাল, পাঞ্জাব উত্তাল, অথচ দক্ষিণে তার কোনো প্রভাবই নেই। হ্যাঁ, অন্য জায়গায় কোনো প্রভাব নাই। এই আন্দোলনটা তরুণরা সারা দেশেই খানিকটা এটার সাথে সম্পৃক্ত হইলেও এখনো এমন কিছু নাই। আর ইন্ডিয়ান সিস্টেম তো এরা যখন দেখবে যে খুব বেশি চাপ, হয়তো যেই মন্ত্রীর পদত্যাগ চাচ্ছে, এরা কার পদত্যাগ চাচ্ছে? শিক্ষামন্ত্রী। সেই শিক্ষামন্ত্রী হয়তো পদত্যাগ করবে। তাকে হয়তো হ্যাঁ, একজন মন্ত্রীকে সরায় দিয়ে এরা। আর বিশেষ করে বিজেপির মেইন অর্গানাইজেশনটা কি? আরএসএস। আরএসএস ইজ এ অর্গানাইজেশন ড্রিভেন অর্গানাইজেশন। ওরা কারো ওই ব্যক্তিকে বেশি গুরুত্ব দেয় না। দরকার হলে তারা অন্য লোক সরায় অন্য নেতৃত্বকে সামনে নিয়ে আসবে। কেন এই মুভমেন্ট আর এগুলি বেসিক্যালি স্টুডেন্ট ড্রিভেন মুভমেন্ট, তো এগুলো স্পেসিফিক ইস্যুর উপর ফোকাসড। এইখানে পলিটিশিয়ানরা যেই ঢুকবে এই মুভমেন্টের ক্রেডিবিলিটি নষ্ট হবে। অথচ পলিটিশিয়ানরা না ঢুকলে এই মুভমেন্ট লং টার্ম সাস্টেন করাটাও মুশকিল। কারণ ছাত্র তো শত হইলো, ছাত্র কতদিন আন্দোলন করবে? তাকে ইয়েতে ক্যাম্পাসে ফিরে যাওয়ার ব্যাপার আছে, এইসব আছে, দাদা পড়াশোনা আপনাকে করার। বিষয়টা এজন্যই জিজ্ঞেস করলাম কারণ বাংলাদেশে তো এখন ওই যে মৌলবাদী শক্তি যেটা আছে ওরা অলরেডি আমেরিকা থেকে রশি কিনেছে, তারপর আপনার পাকিস্তান থেকে ওই যে গাধার চর্বি লাগিয়েছে যে মোদি পড়ে যাচ্ছে শেখ হাসিনাকে টেনে নিয়ে এসে ফাঁসিতে ঝুলাবে। না, এই না, জন্য বাংলাদেশে তো অনেক লোক গুজবের স্বর্গরাজ্য বাংলাদেশ, সেখানে অনেকে মনে করছে যে এই যে ককরোচ পার্টি, এই যে এখানে এইসব হচ্ছে, এইটার পেছনে নাকি ইউনুস সাহেবের টাকা পয়সা আছে। উনি নাকি আমেরিকান ডিপ স্টেটের হয়ে এখানে টাকা মোবিলাইজ করছে। মানে ঠিক আছে ভাই, উনি বাংলাদেশে সরকার পতন ওইটাও উনি ঘটাইছিলেন কিনা কি ব্যাপার, যাই হোক। মানে ইন্ডিয়া ইজ নট বাংলাদেশ এন্ড ইট ইজ নট গুড। তবে এরকম খোয়া তো বাংলাদেশে রোজই লোকজন দেখে, সেভেন সিস্টার দখল করে ফেলবে, চিকেন নেক কাটে দেবে, এই করবে সেই করবে। ভালো কথা, চেষ্টা করে দেখো কলকাতাও দখল করে ফেলবে। তো ভালো কথা, কলকাতার যদি বাংলাদেশ দখল করে, তো বাংলাদেশে তোমাদের বন্ধু বান্ধব যারা আছে ক্ষমতায় তাদের বলে রেখো যে আমার গভর্নর বানাই দিতে। বাংলাদেশ যদি এই জায়গা দখল করে। এগুলি আলতু ফালতু কথা বলার লোক বাংলাদেশে প্রচুর আছে। তবে একটা জিনিস ঠিকই, যে মানুষের মধ্যে দীর্ঘদিন বিজেপি ক্ষমতায় থাকার ফলে বিজেপি একটার পর একটা ইলেকশন ঠিকই জিততেছে, কিন্তু মানুষের মধ্যে নানা ব্যাপার নিয়ে ক্ষোভ আছে, এইটা পরিষ্কার বোঝা গেল। কিন্তু আজকে আমি দেখলাম ওইখানে অনেক অভিনেতা অভিনেত্রী আসেন, এরা আসেন অনেকে মঞ্চে। আজকে অনেক ওয়ার ভেটারান, কার্গিলে যুদ্ধ করা আমার এক পরিচিত কর্নেল, সেও ওইখানে গেছে। কেন সবারই হয়তো ছেলেপেলেরা তাদের কোনো না কোনো ভাবে এই কোয়েশ্চেন পেপার ফাঁস হয়ে যাওয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরে পরীক্ষা দিয়ে পায় নাই, এরা ওইখানে গিয়ে প্রতিবাদ করতেছে। তো এখানে ইটস এ স্ট্রং অ্যাজিটেশন। এবং সাম্প্রতিককালে দিল্লিতে এত লোক কোনো ইস্যুতে জড়ো হয়েছে বলে আমার অন্তত জানা নাই। অনেকটা এটা যেভাবে করাপশন ইস্যুতে কংগ্রেসের আমলে এই যে অরবিন্দ কেজরিওয়ালরা, আন্না হাজারে জড়ো হয়েছিল, ওই টাইপের একটা ইয়ে। কিন্তু ওই মুভমেন্ট মানে ওইভাবে মানে এটার বেনিফিটটা নিতে গেলে পলিটিশিয়ানদের নিতে হবে বা ঢুকতে হবে। তো এখন বলা মুশকিল। মানে আমার মনে হয় না যে একেবারে মানে বাংলাদেশে যা হয়েছে এটা এখানে ঘটে যাবে। আর এটা যারা মনে করছে তারা মনে করে যদি আনন্দ পায়, সুখে শান্তিতে থাকে, হ্যাঁ, তোমাদের এখানে হুজুর টুজুররা খুশি হয়, হ্যাঁ, এবং হুজুররা কি কি কাজ করে তো দেখতেছো, জামাতের নেতা কাকে নিয়ে কোথায় কোন হোটেলে জি, জি। ঢোকে ঢোকে। তো ওই আনন্দে যদি ওইরকম ২-৪টা কাজ টাজ তারা করে যায়, ইন্ডিয়া এই হয়ে গেছে, ভালো কথা হোক, তারা খুশি হোক, আনন্দে থাকুক, নো নো প্রবলেম। দাদা
গত ২ দিন বা ৩ দিন আগে অমিত শাহ আপনার সেভেন সিস্টার ওখানে কোথায় যেন একটা ভাষণ আমাদের কাছে যতটুকু কাটিং অংশ ছিল সেখানে বলেছিল যে সেভেন সিস্টার কারো বাংলায় যদি করি, সেভেন সিস্টার কারো বাবার না যে তুমি চাইলে আর এটার ভাগ করে নিয়ে গেলে এটা ইন্ডিয়ার অংশ ইন্ডিয়াতে থাকবে। এই হুমকিটা আসলে কাকে দিল? বাংলাদেশ, চীন না পাকিস্তান? কাকে দেওয়া হইল আসলে? দেখো, চীনকে হুমকি এখন দেবে না ইন্ডিয়া। চীনের সাথে খুব ভালো সম্পর্ক করার চেষ্টা চলছে সম্প্রতি। হ্যাঁ, এটা অনেকেই বোঝে না যে যখন তারেক সাহেব চীনে ছিলেন তখন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু ভারতে ছিল, এবং বর্ডারে অনেক সেটেলমেন্ট হয়েছে। চীন কৈলাস মানস সরোবর, যেটা হিন্দুদের তীর্থের জন্য খুব বড় তীর্থস্থান, হ্যাঁ, কিন্তু সেটা তিব্বতে। হ্যাঁ, তো সেইখানে হিন্দু তীর্থযাত্রীদের দেওয়ার জন্য রাস্তা খুলে দিতেছে চীন। এই সিদ্ধান্ত হয়ে গেছে। এটা জেনারেলি ওরা দেয় না কেন, ওরা মনে করে যে এখানে ইন্ডিয়ান এইসব তীর্থযাত্রীর কাবারে অন্য লোকজন যাইতে পারে। তো এইটা চীন করতেছে। আরো অনেকগুলি ব্যাপারে চীনের সাথে অনেক রকম ইয়ে হয়েছে। আর সামনে ব্রিক্স এর সামিট। হ্যাঁ, তো ব্রিক্স এ চীনও বড় ফ্যাক্টর, ইন্ডিয়া বড় ফ্যাক্টর, রাশিয়া বড় ফ্যাক্টর। তো এই সামিটের আগে চীনের সাথে নানা রকম বোঝাপড়া। রিসেন্টলি অজিত ডোভাল যে ওয়াং এর সাথে মিটিং করছে, বর্ডার ইস্যুতে অনেকটা অগ্রগতি হয়েছে। এবং ট্রেডের ক্ষেত্রেও চীনের অনেক প্রোডাক্ট এগুলি ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল, এগুলি তুলে নেওয়া হইতেছে। তো চীনের সাথে কিন্তু রিলেশনশিপটা ঠিকঠাক। আর চীনও ওই মাঝে একবার অরুণাচল নিয়ে একটা চীনের ম্যাপে একটা ছাপা হয়েছিল, ওইটা নিয়ে একটা বিতর্ক ছিল, কিন্তু চীনও আর এটা বাড়ায় নাই, ভারতও এটা বাড়ায় নাই। হ্যাঁ, আর সীমান্তে মানে আজ থেকে কয়েক বছর আগে যে মারামারি যেটা হয়েছিল, এরপরে কিন্তু গত ২ বছর ধরে আমি তোমাকে বলতে পারি যে হিমালয় পাহাড়ে, আমার আর্মিতে প্রচুর চেনা জানা, হিমালয় পাহাড়ে কিন্তু মানে সিচুয়েশন ইজ ভেরি কোয়েট। ওখানে কোনো টেনশন নাই। তো আমি মনে করবো অমিত শাহ এই কথাটা হয়তো বাংলাদেশ এবং পাকিস্তানকে লক্ষ্য করে বলছে, কারণ পাকিস্তানিদের অনেক টেরোরিস্ট, অনেক আর্মির লোকজন, অনেক আইএসআই এর লোকজনের বাংলাদেশে আসা যাওয়া ইদানিং খুব বেড়ে গেছে। এবং বাংলাদেশেরও অনেক এইসব মান্যগণ্য এবং কিছু কিছু জঘন্য ব্যক্তিদের মানে পাকিস্তান যাওয়াটা বাইরে গেছে। এবং এরা সবাই ওই সেভেন সিস্টার্স, চিকেন নেক এইসব নিয়ে লাভঝাপ দিতেছে। এইটাই বলার জন্য যে দেখো, এখানে একটা কথা আমি তোমাকে বলি, বাংলাদেশের যেই মহা ছাগলরা, আমি ছাগল বলতে বাধ্য হইলাম, যে বলে যে সেভেন সিস্টার্স আমরা একদম একেবারে সেভেন সিস্টার্স এর সব থেকে বেশি যারা ওখানকার স্থানীয় লোক, অসমিয়া বলো, মণিপুরি বলো, নাগা বলো বা ত্রিপুরী বলো, এরা সব থেকে বেশি ভয় পায়, ঘৃণা করে বাংলাদেশের লোকজনকে। এরা মনে করে বাংলাদেশের লোকজন এখানে আইসে এখানকার ডেমোগ্রাফি পাল্টায় ফেলতেছে, এখানকার জনবিন্যাস পাল্টাইছে। তো বাঙালি বাংলাদেশি এদেরকে এখানকার লোকজন সব থেকে বেশি হেট করে। And they always think যে ইন্ডিয়ান স্টেট ওদের রক্ষা করতা। ইন্ডিয়ান স্টেট না থাকলে এখানে হই হই করে বাংলাদেশ থেকে লোক ঢুকবে এবং বাংলাদেশে মানে এটা এটা একটা বাঙালি প্রধান অঞ্চল হয়ে যাবে, যেটা ত্রিপুরা অলরেডি হয়ে গেছে। এর জন্য এরা বাংলাদেশের লোক, বাংলাদেশের যে কোনো ওইখানে কথাই হয়েছে, ওখানে পুরো ব্যাপারটাই হয়েছে মানে অ্যান্টি বাংলাদেশ। এই যে আসামের যে 60-70-এর দশকের যে আন্দোলন, বিদেশি বিরোধী আন্দোলন, স্লোগানই ছিল। হ্যাঁ, স্লোগান কি ছিল? যে মানে অ্যান্টি বাংলাদেশি স্লোগান ছিল, বাংলাদেশি খেদি বলেই আন্দোলন চলি বলে, মানে বাংলাদেশি তাড়ানোর জন্যই এই আন্দোলন চলবে। তো এখানে বাংলাদেশি তার নট ওয়েলকাম। তো এখন যদি এটা বুঝতে চান, শফি হুজুর তো জামাতের প্রধান, আমির সাহেব, উনি সিলেটের মানুষ, আসামটা সিলেটের পার্শ্ববর্তী অঞ্চল। হ্যাঁ, এই সিলেটকে তো অসমিয়ারা চায় না ইন্ডিয়াতে রাখতে, সিলেট চলে যায় কেন, এটা বাঙালি প্রধান। ওদের কাছে কিন্তু মুসলিমটা ফ্যাক্টর না, বাঙালিটা ফ্যাক্টর। সে বাঙালি হিন্দু হোক আর মুসলমান হোক, সে সুবীর ভৌমিকার সাবির আহমেদ যেই হোক, বাঙালি যতক্ষণ তুমি ইউ আর এ থ্রেট টু দেম। তো এই যারা সিলেট রাখতে চায় না নিজেদের মধ্যে, তারা বাংলাদেশকে ওয়েলকাম করবে মানে ছাগল ছাড়া এটা কে ভাববে? তো এই এখন বাংলাদেশ তো ওইখানে সেভেন সিস্টার্স বলতে ওরা ভাবে সবাই পরেশ বড়ো। পরেশ বড়ো তোমার দেশের শেল্টার পাইছে, এই জন্য পরেশ বড়ো তোমার জয়গান গাইতে পারে। হ্যাঁ, কিন্তু এভরিবডি ইজ নট পরেশ বড়ো। ওই জন্য ওগুলি ফালতু কথা। অমিত শাহ এটা বলে থাকলে আমার মনে হয়, আর এটা সাধারণভাবে উনি নর্থ ইস্টে গেছেন, ওইখানে গিয়ে বলবেন যে এটা ইন্ডিয়ার অংশ, এটা জোরালো ভাবে বললেন। ইট ইজ মেন্ট ফর, আমার মনে হয় বাংলাদেশ। যাই হোক, এটা না আমি অত গুরুত্ব, এগুলি আমাদের মন্ত্রীরা রুটিন এইসব কথা বলে, ইয়ে ভারত কা হিস্সা হয় বলে একটা হুঙ্কার। ভালো কথা, এভরিবডি নোজ ইটস পার্ট অফ ইন্ডিয়া, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। দাদা, গত সপ্তাহে আপনার সাথে কথা হয়েছিল, যেটা হয়েছিল যে শেখ হাসিনা নিজেই বলেছেন যে উনি ডিসেম্বরের ভিতরে দেশে ফিরবেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। এদিকে আমাদের দেশে বলা হচ্ছে যে না,
শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত দিতে হবে, উনি এমনি আসলে ঢুকতে দিব না। এবং এই বিষয়গুলো নিয়ে কথা বলছে, ভারত সরকারের কাছে দাবি জানিয়েছে বন্দি বিনিময় চুক্তি। তো এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে ব্যাখ্যা করতে পারেন? দেখো, বন্দি বিনিময় চুক্তির অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপার হলে অনেক আগেই শেখ হাসিনাকে ফেরত পাঠাতে। এই ব্যাপারে এইসব হুঙ্কারের পরে আমাদের যে বিদেশ মন্ত্রকের যে মুখপাত্র, উনি একটা ছোট্ট কথা বলছেন, রণদীপ জয়সওয়াল। হ্যাঁ, এইসব ডিপ্লোম্যাটরা বেশি কথা বলে না তো, জি। বাঙালির মতো অত প্যাসাল পারে না, সোজা কথা যেটা। উনি বলছেন পরিষ্কার ভাবে যে আওয়ার অ্যাটিটিউড টু অ্যাবাউট শেখ হাসিনা হ্যাজ নট চেঞ্জ। তার মানে কি, আমরা ওনাকে, উনি নিজের ইচ্ছায় যদি যেতে চান, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কিন্তু আমরা কোনো বাংলাদেশের কথা মতো ওই বন্দি প্রত্যর্পণ চুক্তি এইসব অনুযায়ী আমরা ওনাকে ফেরত পাঠাবো না। কেন? উনি তো বন্দি হিসেবে এখানে পালায়, এখানে লুকায় ঢোকেননি। উনি বোরখা পরে এখানে, ওইখানে দুইটা মার্ডার করে এখানে পালায় উনি ঢোকেননি। উনি এখানে প্রাইম মিনিস্টার হিসেবে আসছিলেন। ওনাকে বাংলাদেশের গভর্নমেন্ট, বাংলাদেশের আর্মি চিফ তার নিজের বিমানে করে, তাদের নিজেদের মিলিটারি বিমানে করে এখানে নামায় দিয়ে গেছিল। তারপরে তোমরা কি বিচার আচার কি করছো? আর বন্দি বিনিময় চুক্তির ভিতরে একটা অংশ আছে, হোস্ট কান্ট্রি মাস্ট বি টোটালি স্যাটিসফাইড, যে যাকে ফেরত চাওয়া হইতেছে, হ্যাঁ, তাকে এক হচ্ছে মৃত্যুদণ্ড, হ্যাং করার ব্যাপার থাকলে পিছায় তুমি এটা নিয়ে আগাবে না, নাও আগাতে পারো। আর 2 নম্বর হচ্ছে যে ইউ হ্যাভ টু বি স্যাটিসফাইড, হোস্ট কান্ট্রি মাস্ট বি স্যাটিসফাইড, যে তার বিচার প্রক্রিয়া সঠিকভাবে। এটা ইন্ডিয়া এখনো মনে করে। তো এই জন্য ওই বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফেরত দেওয়ার ব্যাপার থাকলে, ওয়েল, ইন্ডিয়া সেইভাবে ওনাকে পাঠাবেন না। ইন্ডিয়ার লাইন হচ্ছে ভেরি সিম্পল, শি ইজ এ বাংলাদেশ সিটিজেন, শি ওয়ান্টস টু গো ব্যাক, ইউ টেক হার ব্যাক। তারপরে তোমরা তাকে কি করবে, অ্যারেস্ট করবে, কি করবে, এটা তোমার ব্যাপার। কিন্তু আমরা ওই চুক্তি করে বন্দি হিসেবে তাকে, কেন বন্দি হিসেবে প্রত্যর্পণ করতে গেলে তো আমাকে ওনাকে বন্দি করতে হবে। আমি ওনাকে কি গ্রাউন্ডে বন্দি করব? she has she cannot be detained as a prisoner in India under any circumstances. 1 নম্বর হচ্ছে সে ইন্ডিয়াতে এমন কোনো অপরাধ করেনি যার জন্য আমরা তাকে বন্দি করব। 2 নম্বর হচ্ছে বাংলাদেশে যে রায় তার বিরুদ্ধে হয়েছে, সেই রায় যে যথাযথ যুক্তিযুক্ত, এই ব্যাপারে ইন্ডিয়া এখনো স্যাটিসফাইড না বাংলাদেশের এক্সপ্লেনেশনে। তো আমরা ওনাকে বন্দি করে পাঠাবো না, আমরা ওনাকে ফ্রি সিটিজেন হিসেবে পাঠাবো। বাংলাদেশ হাই কমিশন, ওনার তো পাসপোর্ট টাসপোর্ট সব আউট অফ হয়ে গেছে, ইম্পাউন্ড হয়ে গেছে। তো বাংলাদেশ ডেপুটি হাই কমিশন, সরি, হাই কমিশন ইন দিল্লি, ওনাকে ট্রাভেল ডকুমেন্ট দিলে উনি বিমানে করে গিয়ে ঢাকাতে নামবেন বা বেনাপোল বর্ডার দিয়ে আইসে আমি আইলাম বলবেন, তখন ওনাকে কি করবে, অ্যারেস্ট হবে। কিন্তু আমরা ওনাকে বন্দি করে ফেরত পাঠাবো না। এটা যদি বাংলাদেশের একমাত্র শর্ত হয় ওনার প্রত্যাবর্তন ক্ষেত্রে, তাহলে তো আমার মনে হয় না প্রত্যাবর্তন ব্যাপারটা দাঁড়াবে। আমার নিজেরও ধারণা এই যে গোলযোগগুলি হচ্ছে, এতে করে বাংলাদেশ ইচ্ছা করে এমন কিছু কন্ডিশন সৃষ্টি করবে যাতে ইন্ডিয়া ওনাকে ফেরত না দিতে পারে বা ইন্ডিয়া থেকে উনি ফেরত না যেতে পারে। মানে শেখ হাসিনা মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দেশে ফেরার ক্ষেত্রে উনি যতটা নার্ভাস, উনি দেশে ফিরবেন এটা বাংলাদেশ সরকার বেশি নার্ভাস, আমার যা দেখে মনে হচ্ছে। তাই জন্য আমার মনে হয় না বাংলাদেশ এইসব জটিলতা ইচ্ছা করে সৃষ্টি করবে। এবং এইসব জটিলতা থাকলে মানে ইন্ডিয়া ওনাকে প্রিজনার করে অফিসিয়ালি এক্সট্রাডাইট করবে না ইন্ডিয়া, এটা আমি লিখে দিতে পারি। এটা তোমরা দেখে নিও, মিলায় নিও। আর এমন কোন বৃহৎ শক্তি নাই যাকে দিয়ে বাংলাদেশ ইন্ডিয়াকে এটা করাইতে পারে। বাংলাদেশের লোকেরা ভাবতে পারে যে ট্রাম্পকে দিয়ে আমরা এটা করাবো। ইন্ডিয়া ইজ নট মালদ্বীপস, ঠিক আছে? দাদা, আমাদের তারেক জিয়া যখন প্রধানমন্ত্রী হলেন বা ওনার মা যখন মারা গেলেন, তখন ইন্ডিয়া থেকে বড় বড় মিনিস্টার আসছেন, শোক বার্তা দিয়েছেন। তারেক জিতার পরে, প্রধানমন্ত্রী হওয়ার পরে নরেন্দ্র মোদীজিও ওনাকে কংগ্রাচুলেট জানাইছেন। এরপর উনি ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সরকারিভাবে। উনি ভারত যান নাই, উনি মালয়েশিয়া গেলেন, চায়না গেলেন। এখন উনি আবার সৌদি আরব যাচ্ছেন, উনি ভারত যাচ্ছেন না। এইদিকে আবার বাংলাদেশের একজন উপদেষ্টা 4-5 দিন আগে কি একটা মিটিং এ জানি ভারত গিয়েছিলেন। উনি ফেরত আসছেন গত পরশুদিন। সেই দিনই সেনাবাহিনীর বড় বড় অফিসার নিয়ে মধ্যরাত পর্যন্ত মিটিং করেছেন তারেক জিয়া। পরদিন সেনাপ্রধান গিয়েছেন তুরস্ক। এদিকে সার্জিও গোর আসছে বাংলাদেশে। পুরো ঘটনাটার মধ্যে কি কোনো কিছুর মিল খুঁজে পাওয়া যায় বা কোনো প্রেশার আসছে কিনা দেশের উপর? না, ইন্ডিয়া ওনাকে আমন্ত্রণ জানাইছিল। ইন্ডিয়ার একটা ব্যাপার ছিল যে আমরা একটা ভালো ওয়ার্কিং রিলেশন তৈরি করতে চাই। এই সরকার, নতুন সরকার একটা ইলেকশনের মাধ্যমে আসছে, ইটস এন ইলেক্টেড গভর্নমেন্ট। আমরা এটা প্রথম থেকে ইন্ডিয়ার লাইন ছিল। এই ইউনুস তো মানে ইলেক্টেড লিডার না,
এবং ইউনূস যা করতেছে তার সাথে ইলেকটেড গভর্নমেন্টের সাথে একটা ভালো সম্পর্ক করার একটা চেষ্টা এটা ভারত করছে। এখন তারেক জিয়ার এটা নিয়ে হি ইজ দ্য প্রাইম মিনিস্টার, হি উইল ডিসাইড ওয়্যার হি উইল গো। এটা তো আর আমাদের কারো কিছু বলার নাই। উনি চীনে গেছেন, চীন থেকে বড় বড় প্রজেক্ট নিয়ে আনার চেষ্টা করতেছেন বাংলাদেশে, হ্যাঁ, পরিকাঠামো উন্নয়নের জন্য। তো এটা ভালো কথা। উনি এখন সৌদি আরব কেন যাচ্ছেন, এই ক্যালকুলেশন ওনার ক্যালকুলেশন। উনি একটা জিনিস ফ্যাক্ট, সেটা যে ইন্ডিয়া ওনাকে ইনভাইট করার পরে উনি ইন্ডিয়াতে এখন অব্দি আসেন নাই। ইট ইজ হিজ চয়েস। এখন এটা যদি কেউ মনে করে যে এটা উনি একটা সিগন্যাল করতেছেন যে আই ডোন্ট নিড ইন্ডিয়া এবং ইন্ডিয়া ছাড়াই আমার সব আমি করতে পারবো, মানে এটা যদি এই এই মানসিকতার রিফ্লেকশন হয়, তাহলে তারেক জিয়া হয়তো ভুল করবে। হি উইল নিড ইন্ডিয়া, হিজ গ্র্যান্ডফাদার উইল অলসো নিড ইন্ডিয়া, এগুলি বলে লাভ নাই। হিজ ফাদার নিডেড ইট। 4-5টা চুক্তির ব্যাপার আছে, গঙ্গা চুক্তি, তিস্তা চুক্তি, অনেকগুলো পানি চুক্তির এগুলি বিষয় তো বলছি যে হি উইল নিড ইন্ডিয়া। তো এগুলি ইন্ডিয়া ছাড়া তো হবে না। তো ইন্ডিয়াকে ওই আমি আমি আমার সাথে আমেরিকা আছে, চীন আছে, আমার ইন্ডিয়া লাগে না। সৌদি আরব হইলে মুসলিম উম্মা আমার সাথে চলে আসবে। এখন অন্যেরা অনেকে অনেক রকম থিওরি দেয়, এগুলি আলোচনা এখানে করা তোমার সাথে ঠিক কিনা জানি না। অনেকে আমাকে বলে যে না, চীন বড় বড় প্রজেক্ট যেমন করে, চীন প্রজেক্ট করলে আবার রাজপুরুষেরা যারা ক্ষমতা আছে তারা ভালোই কমিশন টমিশন সব পায় টায়, সেটা একটা বিরাট ইন্টারেস্ট, এর একটা জায়গা থাকে। হ্যাঁ, সব সরকারের ক্ষেত্রে এগুলি একটা ফ্যাক্টর। আর সৌদি আরবে অনেকের ধারণা যে অনেকের অনেক টাকা ওইখানে রাখা আছে, সেসব ম্যানেজমেন্টের ব্যাপার আছে। এগুলি অনেকের অনেক থিওরি আছে, এর মধ্যে আমি যাচ্ছি না। আই ডোন্ট ওয়ান্ট টু কাস্ট এনি অ্যাসপারেশন। কিন্তু একটা ব্যাপার ঠিকই যে এগুলি কইরে যদি উনি এইটা বোঝাবার চেষ্টা করেন যে আই ডোন্ট নিড ইন্ডিয়া, হি উইল বি দ্য বিগেস্ট ফুল। হ্যাঁ, হি উইল নিড ইন্ডিয়া এট এভরি স্টেপ। এবং এই ধরো চীনকে দিয়ে উনি তিস্তা প্রজেক্ট করাবেন। কি প্রজেক্ট ভাই? এটা ডাউনস্ট্রিম প্রজেক্ট, অর্থাৎ ইন্ডিয়ার থেকে যতটা পানি ঢুকছে ওই পানিটা কি করে সাশ্রয় করা যায়, স্টোরেজ করা যায় বা ব্যবহার করা যায় ভালোভাবে, তার জন্য একটু রিভারের ড্রেজিং, ওয়াটার ম্যানেজমেন্ট এগুলি। কিন্তু এইটা করে 10% 20% অবস্থা বেটার হতে পারে, এর বেশি তো না। এর বেশি ব্যবস্থা করতে গেলে ওনাকে ইন্ডিয়ার সাথে চুক্তি করে ইন্ডিয়ার মানে এই দিক থেকে পানি বেশি যাতে যায় সেটা ব্যবস্থা করতে হবে। গঙ্গার ক্ষেত্রেও সেটাই বাস্তব, মানে গঙ্গা পদ্মার ক্ষেত্রে। এরকম শুধুমাত্র গঙ্গার পানি চুক্তি শুধু না, ইলেকট্রিসিটি, ইন্ডিয়া যদি এখন ইলেকট্রিসিটি কোনো কারণে সাপ্লাই কমায় এবং ইন্ডিয়ার থ্রু দিয়ে নেপাল আর ভুটানের ইলেকট্রিসিটি আসা বন্ধ করে, তোমার বিদ্যুতের বাংলাদেশে কি অবস্থা। আমার অনেক ভাই বোনরা আছে যারা এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির মালিক মালকিন, এরকম দুই একজন আমাকে বলছে যে এখনই যে অবস্থা, এরপরে যদি বিদ্যুতের ক্রাইসিস হয় তাইলে তো সাংঘাতিক অবস্থা হবে। এটা যদি কেউ মনে করে বাংলাদেশে যে আই ডোন্ট নিড ইন্ডিয়া এবং তার জন্য বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখায় আমার প্রধানমন্ত্রী এসব করতেছে, এই আন্ডারস্ট্যান্ডিং থেকে যদি এটা হয়ে থাকে তাহলে ইট উইল বি ফুলিশ, ইট উইল বি স্টুপিড, ভেরি স্টুপিড। হ্যাঁ, এরা যেহেতু বলতেছে যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই, তারেক সাহেবের লোকজন তো এটা বলতেছে অফিসিয়ালি, তাইলে তার যেটা বুদ্ধিমানের কাজ হবে যে আচ্ছা আমি চীন গেছি, আমি অন্য কোথাও গেলাম, ইন্ডিয়াও গেলাম, সব গেলাম। ইন্ডিয়াতে উনি না এসে শেখ হাসিনাকে বন্দি করে ফেরত দেওয়ার চাপ সৃষ্টি করবেন, ইন্ডিয়াকে চাপটাপ দিয়ে কিছু হবে না। হ্যাঁ, ইন্ডিয়াকে চাপটাপ দিয়ে কিছু হবে না। আর ইন্ডিয়া তো একটা ব্যাপারে ক্লিয়ার, শেখ হাসিনা যতদিন খুশি এখানে থাকবে, বহিনজি কো জিতনা দিন রহনা রহ যায়গা। বহিনজি নিজে যাওয়ার জন্য চেঁচামেচি করতেছে, হইচই করতেছে, এটা ওনার নিজস্ব কিছু কারণ আছে। হ্যাঁ, উনি ভাবতেছেন যে আমার শরীরটা যদি বেশি খারাপ হওয়ার আগে আমি না ঢুকি, হ্যাঁ, তারপরে আমি আমার দেশের লোকজন কষ্টে আছে, পার্টির লোকজন খুবই কষ্টে আছে, আমাকে ঢুকে এসপার ওসপার একটা কিছু করতে হবে, এগুলি ওনার আন্ডারস্ট্যান্ডিং, ইট ইজ হার ক্যালকুলেশন। ইন্ডিয়া তো ওনাকে বলেনি আপ যাইয়ে, বলেনি, বললো। আর ওই চাপ টাপ দিয়ে ইন্ডিয়াকে বাংলাদেশ একটা কিছু করায় নেবে, ওই আমেরিকান ট্রাম্পকে দিয়ে চাপ দেবে, অত সোজা না। এটা আমি বলে দিতে পারি, এটা অত সোজা না। এটা ইন্ডিয়ার কোনো গভর্নমেন্টকে আমেরিকার চাপ দিয়ে আমাদের কিছু করাইতে পারে নাই। হ্যাঁ, 71-এও পারে নাই, এরপরেও পারে নাই। আর এখন ট্রাম্পের হাত থেকে তো স্পেনের প্লেয়ার মেডেল পর্যন্ত নেই। ট্রাম্পের এইগুলোটার কোনো দাম আছে নাকি? এরকে পোষেনি। ট্রাম্প দেখায় কি করবে? ট্রাম্প আমাদের হুঙ্কার দিতেছে রাশিয়ার তেল কিনলে, তারপরে তো আমরা রাশিয়ার রেকর্ড পরিমাণ তেল কিনতেছি, কি করবে করুক। ট্রাম্পকে ইরান পাত্তা দিচ্ছে না, যুদ্ধ করে যাচ্ছে সমানে সমানে। হু ইজ ট্রাম্প? আজকে তো এইটা বোঝা যাচ্ছে যে ইরান প্রচন্ড পিটা দিছে, মানে ওই এখন আরব দেশগুলো ইরানের সাথে একটা বোঝাপড়ে আসার চেষ্টা করছে, পিটা খায়।
যে আমেরিকার সাথে চামচাগিরি করে লাভ হয় না। হ্যাঁ, ইরানের হাতে কতগুলি কার্ড তুমি দেখো, হুতিদের দিয়ে কি করতেছে। তো ইরানকে আমেরিকা সামলাতে পারতেছে না, ইরানের থেকে তো ইন্ডিয়া ইজ এ স্ট্রঙ্গার মিলিটারি পাওয়ার ভাই। আর চীনের একটা ব্যাপার আছে, চীন যখন দেখবে, চীন তখন খেপে আমাদের উপর যখন আমরা আমেরিকার বেশি কাছে যাই। ওরা বর্ডার টর্ডারের গন্ডগোলগুলি বাড়াইছিল যখন আমাদের সাথে আমেরিকার স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হচ্ছিল, চুক্তি হয়েছিল। এখন যেহেতু ওইটা না, এবং যত আমেরিকা আমাদের সাথে গন্ডগোল করবে চীন তত আমাদেরকে কাম 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 ম্যান, লেট আস শেক হ্যান্ড, ওকে নো প্রবলেম, ওকে। হ্যাঁ, তো ইন্ডিয়া এই খেলাটা খুব ভালো জানে। আমরা বিগ পাওয়ার না এটা আমরা জানি, কিন্তু আমরা সুইং পাওয়ার। আমরা যার দিকে থাকবো তার দিকে ব্যালেন্সটা ভারী হবে, পাল্লা ভারী হবে। এই খেলাটা ইন্ডিয়া খেলতেছে, খেলবে। তো ওই জন্য ইন্ডিয়াকে বাদ দিয়ে তারেক মিয়া ইহা করেগা তাহা করেগা অত সোজা না, করতে বলো। আর বাংলাদেশ যদি সবার সাথে, হ্যাঁ, ওই যেটা আপারও পলিসি ছিল মানে শেখ হাসিনা, যে এনিমিটি টুয়ার্ডস নান, ফ্রেন্ডশিপ টুয়ার্ডস অল, এটা করতে চাইলে তারেক সাহেব সামটাইম you should also be nice to India. Otherwise, if he is not nice to India will not be nice to him. এর তো দুই হাতে তালি বাজে রে ভাই। And if India is not nice to him, পানি থেকে বিদ্যুৎ থেকে আরো অনেক জায়গাতে খেলাধুলার অনেক জায়গা আছে। পাকিস্তান আজকে ইন্ডাস ওয়াটারে টের পাইতেছে। এত তো পাকিস্তানের সাথে চীনের যা খাতির বা আমেরিকার যা খাতির, বাংলাদেশের তো তার থেকে বেশি ওদের সাথে খাতির না। তো এত সব হামকু দামকু কইরো কি ইন্ডাস ওয়াটার ট্রিটিতে ইন্ডিয়া যে লাইন নিছে, ইন্ডিয়ার লাইন চেঞ্জ করাতে পারছে? হ্যাঁ, কেস করছে ইন্টারন্যাশনাল ফোর্টে গিয়ে, কিছু হয়েছে? দেবো না, ঠিক আছে, হাজারটা পথ আছে। তো এখানে অন্য ব্যাপার আছে, এই জন্য তারেক সাহেব কি করবেন না করবেন তারেক সাহেব বুঝবেন। এদিকে আপনি খেয়াল করেছেন হয়তো 4-5 দিন আগে চাইনিজ অ্যাম্বাসেডর বলেছেন যে বাংলাদেশের সাথে করিডোর এবং রোডস এর যেই প্ল্যানটা ওইটার কার্যক্রম শুরু হয়েছে, চলমান। এদিকে বাংলাদেশ কিছু বলেনি, আর হঠাৎ করে আবার আগামী কাল সম্ভবত সার্জিও গোর আসছেন এর বাংলাদেশ। জন্যই আসছে, কেন জানো? এই করিডোরটা কি জানো তো? করিডোরটা হয়েছে ওই তোমার গলায় যদি দুই দিক থেকে দুইজন ছুরি ধরে, এই করিডোরটা যে বাংলাদেশের জন্য এরকম ব্যাপার। অর্থাৎ তারেক মিয়াকে প্রচন্ড সাংঘাতিক প্রেসারে পড়তে হলে আমেরিকা যেহেতু এই রাখাইন করিডোর চায়, কারণ ইন্ডিয়া আমেরিকাকে মায়ানমার বর্ডার খুলে দেয় নাই। মায়ানমারে যে আমেরিকা সিভিল ওয়ারটাকে প্রমোট করতেছে এবং এইসব বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে আমেরিকা সাহায্য দিচ্ছে বা দিতে চাইতেছে, তার জন্য বাধ্য হয়ে ইন্ডিয়া যেহেতু এই ব্যবস্থাটা করে নাই, ইন্ডিয়া চীনের সাথে সুসম্পর্ক রাখার কারণ একটা, বা মায়ানমারও ইন্ডিয়া ভাঙে যাক, মায়ানমার এটা ইন্ডিয়া চায় না, ইন্ডিয়ার ওখান থেকে কানেক্টিভিটি প্রজেক্ট আছে। এর জন্য আমেরিকা বাংলাদেশের উপর ভর করছে। রাখাইন করিডোর তোমরা জানো ইউনুস সাহেবের আমল থেকে, তখন অবশ্য ওয়াকার সাহেব ব্লাডি করিডোর বলে গালিগালাজ করছে, কিন্তু এখন আবার ওয়াকার সাহেব যদি আমেরিকার লাইনে পড়ে এই রাখাইন করিডোর যাওয়ার প্রশ্ন যেই মুহূর্তে আমেরিকা তুলছে, তারেক সাহেব এই সময়টাতে চীনে যাওয়ার ফলে চীন কিন্তু একটা পাল্টা প্রস্তাব দিয়ে দিছে। চীন বলছে আমার সাথে চায়না মায়ানমার ইকোনমিক করিডোর শুড বি এক্সটেন্ডেড ইনটু বাংলাদেশ। এখন এটা তো তোমার গলায় দুই দিকে দুই বেটা ছুরি ধরছে যে আমার করিডোর এদিক থেকে এদিক করতে হবে, আর এক হইতেছে আমার করিডোর এদিক থেকে এদিকে চাইবে। তো তুমি যারটা করবা আরেকজন গোসা করবে তোমার উপর। তো গৌর সাহেব এই জন্য আসতেছে যে তোমরা চায়নার এই করিডোর যদি এখানে দাও তাহলে চায়না বঙ্গোপসাগরে ঢোকার রাস্তা পাবে, ব্যাপকভাবে ইয়ে করবে, এবং মায়ানমারে আমাদের যা খেলাধুলা সেগুলি হবে না। এই জন্য ইউ স্টপ ইট। এটা ব্রেন ক্রিস্টেনসন চীনে যাওয়ার আগেও তারেক সাহেবকে ওই আমির খুসরো মাহমুদ চৌধুরীর বাড়িতে বোধহয় একটা পার্টি টার্টিতে বলছিলেন যে ডোন্ট গেট টু ফ্রেন্ডলি উইথ চায়না। হ্যাঁ, এবং আমেরিকানদের এইটা একটা শেখ হাসিনার উপরে রাখছিল যে ফ্রেন্ড উইথ ইন্ডিয়া ওকে, বাট শি ইজ টু ফ্রেন্ডলি উইথ চায়না। শেখ হাসিনা আমাদের যেটা বলছিল আমরা সেটা বুঝতাম, ইন্ডিয়ানরা এটা বুঝতাম যে ভাই বড় বড় পরিকাঠামো শেখ হাসিনা করতে চায়, উন্নয়ন করতে চায়, এবং তার জন্য ওনাকে যে টাকা পয়সা আনতে হবে অত টাকা ইন্ডিয়ার নাই, চীন থেকে আনবে। কেন? ওই উন্নয়নগুলি না হলে, পরিকাঠামো উন্নয়ন না হলে বাংলাদেশের চাকরি বাকরি, হ্যাঁ, জবস, এমপ্লয়মেন্ট, এগুলি নিয়ে প্রবলেম হইলে ছেলেপেলেদের চাকরি না থাকলে ছেলেপেলেরা পাকিস্তানের মতো জেহাদি হবে। এর জন্য ইন্ডিয়া ঠিক আছে তুমি চায়নার থেকে আইনে প্রজেক্ট করো, আমরা আপত্তি করবো না। হ্যাঁ, ইন্ডিয়ার ব্যাপারটা একটু দেখো, বেশি বর্ডারের কাছে টাছে চাইনিজ প্রজেক্ট। এইখানে একটা তারেক সাহেব ইন্ডিয়া, ঠিক আছে ইন্ডিয়ার কথা বাদ দাও, এখন এই করিডোরটা চাইনিজ করিডোর যদি এক্সটেন্ড করে তাহলে আমেরিকা খেপবে, আর আমেরিকাকে যদি রাখাইন করিডোর দেয় চায়না খেপবে।
এখন উনি শ্যাম রাখবেন না কুল রাখবেন, হিজ চয়েস। উনি এত ভাবতেছেন যে পাকিস্তানিরা যেমন চীনকেও খুশি রাখে, আমেরিকাকেও খুশি রাখে। ব্যাপারটা হচ্ছে কি জানো, পাকিস্তানি খেলাটা অনেকদিন ধরে খেলে এবং পাকিস্তানের জিও স্ট্র্যাটেজিক লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার জন্য আমেরিকানরাও খানিকটা মাইনে নেয়, চায়নাও মাইনে নেয়, ঠিক আছে। এটা তারেক সাহেব কতটা খেলতে পারবেন, তারেক সাহেবের সেরকম লোকজন আছে কিনা সেটাও দেখার বিষয় আছে। তো এইখানে একটা বড় রিস্কের জায়গা আছে, মানে শাম রাখবে না কুল রাখবে। যেমন আমাকে গত 4 দিন আগে একজনের সাথে কথা হয়েছিল। উনি প্রচন্ড আওয়ামী বিরোধী একজন ভদ্রলোক। তো উনি আমাকে যে কথাটা বললেন, উনি বললেন যে দেখেন, আওয়ামী লীগ এমন এক জিনিস, তারা ইন্ডিয়ার সাথে খুব সুসম্পর্ক ছিল বিভিন্ন বিষয়। একই সাথে চাইনিজ প্রচুর প্রকল্প বাংলাদেশে ছিল এবং জাপানিজ প্রকল্পও বাংলাদেশে ছিল, জাপানের। উনি বলছেন যে কিন্তু তারেক জিয়ার আমলে যে সমস্যাটা যেটা হয়েছে গত 2 বছর ইউনূসের গভর্নমেন্টের আমলে, ইন্ডিয়ার সাথে একটা পেচকিতে গেছে, চায়নার ইনভেস্টমেন্ট কমে গেছে, জাপানের ইনভেস্টমেন্ট নাই। এই ৩ দেশকে ৩ দিকে রাইখা বাংলাদেশ কোন দিকে যাইতে পারবে না। দেখো রাশেদ, এখানে আমি তোমাকে বলি, জাপান ইন্ডিয়ার সাথে হিসাব করে এখানে খেলতেছে। জাপান নর্থ ইস্ট ইন্ডিয়াতে প্রচুর ইনভেস্ট করছে বিভিন্ন প্রজেক্টে, এবং জাপান বাংলাদেশ নর্থ ইস্টটাকে একসাথে ইয়ে করে। জাপান এখানে, আমি তো জানি যখন ওই যে হোলি আর্টিজান বেকারিতে অ্যাটাক হলো, জাপানের লোকটোক মারা গেল, তখন আরো 2-1 জন জাপানি, দে ওয়ার থিঙ্কিং টুয়াইস। আমি জানি, কেন কলকাতায় যে জাপানিজ ইয়ে ছিলেন ডিপ্লোম্যাট ওদাসীমা, আমার খুবই বন্ধু লোক, সে আমাকে জিজ্ঞেস করতো, ইউ নো বাংলাদেশ ভেরি ওয়েল, প্লিজ টেল আস যে এর ফিউচার কি, বাংলাদেশে কি পাকিস্তানের মতো একটা জেহাদি অ্যাক্টিভিটির জায়গা হবে? কারণ আমরা তো তাইলে এখানে ইনভেস্ট করাটা আমাদের ঠিক হবে না। আমরা তখন তাদের বলছিলাম, না, শেখ হাসিনা উইল ম্যানেজ ইট, শেখ হাসিনা ইজ নট লাইক পাকিস্তানি, শি উইল। এবং সেটা উনি ম্যানেজও করছেন আপার। এবং এই আপার এই কাউন্টার টেররিজমের ইয়ের ফলে জাপানিরা কনফিডেন্স পাইছে, জাপানিরা ইনভেস্ট করছে। এখন যেটা ব্যাপার, যে জাপান ইন্ডিয়া এখানে একটা ব্যাপার আছে, জাপানের সাথে আমাদের বোঝাপড়া খুবই ভালো। আর চায়না এখানে ইনভেস্ট করে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট বাংলাদেশে করলে আমাদের খুব একটা আপত্তির কিন্তু কারণ নাই। কারণ এইখানে ইন্ডিয়া একটা জিনিস বোঝে যে বাংলাদেশ যদি আমার সাথে সুসম্পর্ক রাখে, বাংলাদেশের ভিতর দিয়ে যাতায়াত টাতায়াত এখানে যদি চাইনিজরা রাস্তা করে, ব্রিজ করে, এটা আমাদেরও ভালো। হ্যাঁ, এইখানে মানে অতটা পরস্পর বিরোধী। এখানে মেইন গন্ডগোলটা, যদি এলিফেন্ট ইন দ্য রুম ইজ ইউএস। আমেরিকা, এখানে আমেরিকাতে কোনো ডেভেলপমেন্টের কোনো কিছু কোনোখানে নাই। আমেরিকা হচ্ছে আমার থেকে জিনিস কেন, আমাকে রিচ বানাও, আর আমি এখানে নানা রকম খেলাধুলা করব, যেসব বদমাইশিগুলি ওরা সারা পৃথিবীতে করে, এই জিনিসগুলি করব, তার জন্য তুমি আমার হয়ে আমার মানে ওই দাবার বোর্ডের গুটির মতো তোমাকে খেলতে হবে। আমেরিকার সাথে গোলমাল এই জায়গাতে। তারেক সাহেব আমেরিকা, চায়না, জাপান সবাইকে একসাথে ইন্ডিয়া খুশি রাখবেন কি করে? ইটস এ মেজর চ্যালেঞ্জ। লেটস সি হাউ ইট গোস। গুড লাক টু দ্য নিউ প্রাইম মিনিস্টার। বাট উনি যদি এইটা মনে করে থাকেন, বা ওনার এই চামচা যারা আসছে ওনার সাথে লন্ডন গ্রুপ, এরা যদি এইটা ভাবে যে ইন্ডিয়া বাদ দিয়ে হয়ে যাবে, হ্যাঁ, বেটার বেটা ইন্ডিয়া ইন্ডিয়া লাগলো না রে বা, আমরা সামলায় ফেলুন, তাইলে ভুল করবে। দাদা, আপনার 1971 এর কথাটা তুলেছেন। এটা নিয়ে এখন অনেক বেশি আলোচনা হচ্ছে। সেটা বলা হয় যে জামাতিরাই বলে সবচেয়ে বেশি যে 1971 এ বাংলাদেশের পাকিস্তানিদের সাথে মুক্তিযুদ্ধ করেনি। এটা ছিল ভারত পাকিস্তান যুদ্ধ। ননসেন্স। এবং এবং আপনার এই যে বেলুচিস্তানে যে মহিলা নেত্রী আছেন, কি বেলুচ জানি ওনার নাম বলেছে ডক্টর। না না, মারাং বেলোচ জানি, মারাং চিনি। ওনার একটা ভাষণ ডাক্তার। যে শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো। আর এটা এখানে তো আজকে থেকে না, ওরা বহুকাল ধরেই, মানে শেখ মুজিবের লাইন ওরা বহুকাল ধরেই বলতেছে। হ্যাঁ, আমার সাথে ধরো বালুচ কয়েকজন লিডার বিভিন্ন সময়, হ্যাঁ, মেঙ্গেল সাহেব, মুক্তি সাহেব, এদের সাথে কথাবার্তা হয়েছে দেশের বাইরে, হ্যাঁ, ইউরোপে। এরা সবসময় বলে যে আওয়ার ইন্সপিরেশন ইজ শেখ মুজিবুর রহমান। এবং ওরা এটা বলে যে হি ইজ আওয়ার ইন্সপিরেশন, হি ইজ অলসো আওয়ার রিয়েলিটি চেক। ওরা একটা কথা বলে যে শেখ মুজিব মুসলিম লীগ করা বাঙালি নেতা। তো এই নেতা পাকিস্তানের মধ্যে আসলেন, সুরাবর্দির শিষ্য, সেই লোক যখন বেঁকে বসলো এবং বাঙালিদের বিদ্রোহের নেতৃত্ব দিল, কেন দিল? এইটা আমাদের রিয়ালিটি চেক, যে সে বাধ্য হয়েছে। বাঙালিরা থাকার চেষ্টা করছে পাকিস্তানে, 25 বছর চেষ্টা করছে, অ্যাডজাস্ট করতে পারে নাই। জামাতের কথা ছাইড়ে দেয়, এরা তো পাকিস্তানের চামচা, পাকিস্তানের পেইড এজেন্ট। এরা পাকিস্তানের লাইনে আসে, সব হুজুরগিরি করেন টরেন সব, ওদের কথা ছেড়ে দেয়। একটা জিনিস শুধু আমি এদের জিজ্ঞেস করি, যে 71-এ যখন যুদ্ধ হয়, এই যে 8 মাস ধরে ইন্ডিয়ান আর্মি তো ভাই ডিসেম্বর মাসে ঢুকছে বাংলাদেশে, মার্চ থেকে ডিসেম্বর এই যে যুদ্ধগুলি হয়েছে, এই যে এত বড় বড় নেভেল কমান্ডো অপারেশন হয়েছে, হ্যাঁ, অপারেশন জ্যাকপট,
পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ নেভেল কমান্ডো অপারেশন বাঙালি ছেলেরা করছে, ডোন্ট ফরগেট ইট। হ্যাঁ, দেখবো বই আছে একটা অপারেশন এক্স বলে। হ্যাঁ, ইন্ডিয়ান প্ল্যান করছে, ইন্ডিয়ান নেভি এদের ট্রেনিং দিছে, কিন্তু এই ছেলেরা ট্রেনিং নিয়ে গিয়ে পাকিস্তানের মানে এক রাতে 4টা বন্দরে সাইমালটেনিয়াসলি 57টা জাহাজ, 57 ships were sunk in one night. I'm very proud of it. যে our Bengali boys did it, ভাই, বাঙালি ছেলেরা। এটা কোনো সাহেব টাইপ, কোনো চীনা বা কোনো ইন্ডিয়ান সোলজার করে নাই। এই বাঙালি ছেলেরা লুঙ্গি পরে সাতশো মিয়া মারছে, চলো মিয়া পাকিস্তানের জাহাজ উড়াই, আরাম জাদার তল, এই করে গিয়ে উড়াইছে। এগুলি জামাত এখন খাটে করে দেখাবে তাদের, তারা পাকিস্তানের চামচাবাজি করছে, তারা নিকৃষ্টতম কাজ করছে, বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করছে, এইসব তারা করছে। এগুলি তাদের ওল্ড ন্যারেটিভ। জামাতের এইসব কথা 71 is nothing, 71 is nothing। তো 71 যদি নাথিংই হয়, আওয়ামী লীগ যদি নাথিংই হয়, তো আওয়ামী লীগের উপর থেকে ব্যানটা মিয়া তোলো না কেন? ব্যানটা তুলে আওয়ামী লীগকে ইলেকশন করতে দাও, দেখা যাক না গুরদার কত জোর আছে। বাপের বেটা যদি হয়ে থাকো করো, চ্যালেঞ্জ, আই এম থ্রোয়িং এন ওপেন চ্যালেঞ্জ। এই জামাতের হুজুরকে বলো না, ওই সাদা দাড়ি তাও টাও না দিয়ে এসব আজে বাজে কথা, না না, এইসব ফালতু কথা না বলে, এইসব দিস আর মানে ন্যারেটিভস উইচ আর ফেল্ড ন্যারেটিভ। হ্যাঁ, দিস আর ফেল্ড ন্যারেটিভস। বাংলাদেশ একটা one of the biggest genocide in the post-colonial world. Everybody has written about it. হ্যাঁ, একজন দুজন। এগুলি নিয়ে আলোচনা করে লাভ নেই, এগুলি নতুন একটা ন্যারেটিভ করার চেষ্টা, একটা ন্যারেটিভ দেখলাম। এখন এদের তো আবার আরেকটা ব্যাপার আছে, জামাতের হুজুররা এত গুছায় বলতে পারে না, তো ওদের সব থেকে ভালো মুখপাত্র কে জানো? জামাতের একজন ব্রাহ্মণ হুজুর আছে না, পিনাকি সাহেব, উনি বলতেছে যে আওয়ামী লীগ তো ভুল ন্যারেটিভ তৈরি করছে। ইন্টারেস্টিং। কেন? যে আওয়ামী লীগ যে বলছে যে পাকিস্তান কোনোদিন বাঙালিদের নেতা হতে দেবে না। ভাই, সুরাবর্দী প্রাইম মিনিস্টার ছিল, মোহাম্মদ আলী অফ বোগরা, হ্যাঁ, উনি প্রাইম মিনিস্টার ছিলেন। এমনকি ইস্কান্দার মির্জা, যে পাকিস্তানের প্রথম যে মিলিটারি ডিক্টেটর, উনিও তো মুর্শিদাবাদের রাজবাড়ির লোক, উনি মীর জাফরের বংশধর। হ্যাঁ, মীর জাফরের বংশধর উনি, তো ওই জন্য উনি পাকিস্তানের জেনারেল হয়েছেন। তো যাই হোক, মানে এইটা এই বলার চেষ্টা করলে আমি দেখলাম যে খুব ইন্টারেস্টিং একটা ন্যারেটিভ পিনাকি তৈরি করার চেষ্টা করছে, ভেরি ইন্টারেস্টিং। যে এই যে ন্যারেটিভটা, এটা তো ওয়ার অফ ন্যারেটিভ চলছে এখন। এই ওয়ার অফ ন্যারেটিভের মধ্যে এইটাই যে না, পাকিস্তান এত খারাপ ছিল না, দে আর গুড পিপল, তারা বাঙালিদেরও যথেষ্ট পজিশন দিয়েছে। এই তো দেখো না মোহাম্মদ আলী বোগরা, তো মোহাম্মদ আলী বোগরা কনফেডারেশনের কথা বলতো, তাকে প্রাইম মিনিস্টার। হ্যাঁ, তারপরে সুরাবর্দী প্রাইম মিনিস্টার, সুরাবর্দী মুসলিম লীগ করছে, এইসব করছে। যাই হোক, এবং তারপরে তোমার ইস্কান্দার মির্জাকে আর্মি চিফ করছে। এইটা থেকে আমাদের ধরে নিতে হবে যে ওরা পাকিস্তানের শাসকরা অত্যন্ত ইয়ে ছিল। আমার এটার একটাই জবাব যে পিনাকি সাহেব, ডাক্তার মানুষ, বুদ্ধিশুদ্ধি আছে, খোঁজ খবর নিছেন, পড়াশোনা করেন, যতদিন পাকিস্তানে মিলিটারি রুল আসে নাই, মিলিটারি রুল মানে কি আর গণতন্ত্র নাই, তার মানে বাঙালিদের যে সংখ্যাধিক্য সেটা ব্যবহৃত হতে পারবে না। যখন থেকে পাকিস্তানে মিলিটারি রুল আসছে, তখন থেকে বাঙালিরা বুঝে গেছে এই দেশে আর কিছু পাওয়ার নেই। তখন থেকে এই বঙ্গবন্ধু, আমি আপনার সাথে একমত যে এই বঙ্গবন্ধু যেখানে ইলেকশন পলিটিক্স করার লোক, সে এটা বুঝতে পারছে আস্তে আস্তে, এবং তার সাথে তার শিষ্যরাও বুঝতে পারছে যে বাঙালিদের এই পাকিস্তানে পাওয়ার কিছু নেই। ওয়াই? বিকজ দিস ইজ আ মিলিটারি স্টেট এন্ড দ্য মিলিটারি ইজ কন্ট্রোলড বাই দি পাঞ্জাবিজ টোটাল। কিন্তু যতদিন এটা হয় নাই, এই মোহাম্মদ আলী বোগরা, ইস্কান্দার মির্জা, এই সুরাবর্দী, এগুলি সবই কিন্তু ওই আইয়ুব খান আসার আগের পর্যন্ত। এরপরে কিন্তু আর বাঙালি কোনো বড় নেতা কোথাও হয়নি। এরপরে কিন্তু আর্মিতে আর ইস্কান্দার মির্জা হয় নাই। এরপরে কিন্তু বড় জোর ওই মেজর সাহেব, লেফটেন্যান্ট কর্নেল সাহেব। তো গেট ইউর হিস্ট্রি রাইট। হ্যাঁ, ডোন্ট মানে ইউ আর এমপ্লয়েড বাই সামবডি টু ক্রিয়েট এ ন্যারেটিভ, দ্যাটস এ ডিফারেন্ট থিং। সেটা ভালো কথা, বাট সেটা করতে গিয়ে ভুলভাল কথা বললে তো বাংলাদেশে মানে পাকিস্তানে মিলিটারি ডিক্টেটরশিপ আসার পরে ইটস ওয়ান অফ দ্য ডাইরেক্ট রিজন যে বাঙালিরা বুঝছে আমাদের আর কোনো নির্বাচনের সম্ভাবনা নাই, আর নির্বাচন না হইলে আমাদের লোক ক্ষমতায় যাবে কি করে? আর্মিতে তো আমাদের লোক নাই, আমাদের তো বড় জোর ক্যাপ্টেন সাহেব, মেজর সাহেব, তাই না? তো তখনই বাঙালিদের মধ্যে আসছে। এটা তো বঙ্গবন্ধু নিজের বক্তৃতাতেই বলছে, যত সালে নির্বাচন করে আমরা গদিতে বসতে পারি না। এটা তো ঘটনা যে পাওয়ার শেয়ারিং এর মধ্যে বাঙালিদের সম্ভাবনা কমে যাওয়ার পরে, এবং এটা টোটালি কমে গেছে মিলিটারি ডিক্টেটরশিপ আসার ফলে। এরপরেই বাঙালিরা অন্য পথ ধরছে, প্রথমে আন্দোলনের পথে গেছে। বঙ্গবন্ধু কি? বঙ্গবন্ধু হচ্ছে মুসলিম লীগ পলিটিশিয়ান। প্রথমে উনি ইলেকশন পলিটিক্সে গেছেন, যখন দেখছেন এই দেশে আর ইলেকশন হবে না, উনি রাজপথের রাজনীতিতে গেছেন। হ্যাঁ, প্রতিবাদের রাজনীতিতে গেছেন, বাঙালিদের জন্য আর কি বাইর করা যায়, 6 দফা। যখন ওইটাও হয় নাই, তখন উনি এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম,
এইসব বলছেন। আমার এবং কাছে একটা ছোট্ট ভিডিও আছে। আপনাকে একটু দেখাই। মানে একজন পাকিস্তানি বক্তা কি বলছেন বাঙালিদের বিরুদ্ধে। আপনি যেহেতু পিনাকির কথা বললেন এবং এদের কথা বলছেন, এই ভিডিওটা না, একটু না আমি শুনে বলছি নিন। এটা इवन এই কারণে যে उस वक्त जब এই आप ढाका ন্যারেটিভ में रहे গুলি तब নতুন आपने उस वक्त बड़ा कोई ऑब्जर्व इंटरेस्टिंग है किया कि 1971 जी उस वक्त जब आप ढाका में रहे तब आपने उस वक्त कोई बड़ा ऑब्जर्व इंटरेस्टिंग है किया कि नहीं नहीं, इतना बिल्कुल भी नहीं ऑब्जर्व किया। बाद में रिफ्लेक्ट किया कि यही हाँ वो हो थिंग्स रहा वर था। नॉट सो गुड, और हमारी जो थिंकिंग थी वो ऐसी थी कि मास्टर है हम। अच्छा और ठीक है, डोमिनेशन बाद में लुकिंग बैक जो अच्छे स्कूल्स थे, प्राइवेट स्कूल से जहाँ हम पढ़ते यानी थे। अब अपने आप को मास्टर समझते थे तो हम लोगों को ब्लडी सिविलियन समझते नहीं नहीं, थे। आपको नहीं, वो बंगालियों को उस हवाले से जो उनका अच्छा, उनका जो ये था। रिएक्शन था जी बिल्कुल क्लियरली था ना। वो जितने भी सर्वेंट्स वगैरह वो होते थे। एक वो जो आपने ब्लडी सिविलियंस का भी कहा था ना, तो वो ब्लडी बंगालीज भी होता था ना। और कि बंगालीज वर ट्रीटेड इन्फीरियर देर, और बिल्कुल उसमें क्लियर अंडरस्टैंडिंग थी कि जी ঠিক আছে। ये দেখো এইগুলি তো ওদের কথা ছিল না। এই লোক তো ঠিকই বলছে যে বাঙালিদের ইনফিরিয়র হিসেবে ট্রিট করতে। এটা এই লোক আর কি বলবে? এটা তো ইমরান খানই বলছে যে ৭১ আমাদের ভুল হয়েছে। আমরা না শোনো, এটা একটা জিনিস ওরা কোনোদিনই বুঝে উঠতে পারে যে বাঙালিরা 47 অব্দি উই ওয়ার দ্য লিডার্স অফ দিস সাবকন্টিনেন্ট। মডার্ন ইন্ডিয়ান ন্যাশনালিজম তো বেঙ্গল থেকে হয়েছে ভাই। এর আগে তো আলাদা আলাদা রাজ্য ছিল, মারাঠা, অমুক তমুক, দিস দ্যাট, রাজপুত কিংডম। তো এই বাঙালিদেরকে এরা মনে করছে এরা কিছুই না। এগুলি বলে তো লাভ নাই। তো এগুলি করার জন্য তো এই জায়গায় আসছে। এটা ঠিকই আছে, এইসব ভিডিও টিডিও আমাদের সব দেখা। এগুলি পাকিস্তানিরা এটা ওদের মধ্যে যারা সেন্সিবল লোক তারা মনে করে যে ওদের এই বাড়াবাড়ির জন্য স্পেশালি এই পাঞ্জাবি সেন্স অফ সুপিরিয়রিটি এবং আর্মি মেইন প্রবলেম ইজ পাকিস্তান আর্মি। যে পাকিস্তান আর্মি ইজ এ পাঞ্জাব ডমিনেটেড আর্মি, এবং তারা মনে করতো যে আমরা ডান্ডা দিয়ে সব সারাইতে পারবো। বাঙালি লোক ডরপোক হয়, বাঙালিরা ভীতু, ২-৪ লাখ লোক মাইরে দাও, ঠান্ডা করে দেবো। তো ৩০ বর্ষে দেশও স্বাধীন হয়ে গেছে। এগুলি বলে লাভ না, এগুলি ইতিহাস। এটা নিয়ে 71 ইজ এন ডিসাইডেড ইস্যু। এগুলি নিয়ে এখন নতুন করে ন্যারেটিভ ওই যতই এরা চেষ্টা করুক যে না এত খারাপ ছিল না পাকিস্তানিরা, এত খারাপ ছিল না, এগুলি বলে কোনো লাভ নাই। ইটস অল হিস্ট্রি। এগুলি নতুন করে বলে কোনো লাভ নাই। এগুলি নিয়ে ডিসকাশন করে রাষ্ট্রের সময় নষ্ট করে কোনো লাভ নাই। ঠিক দাদা আছে। আপনাকে লাস্ট প্রশ্ন, আপনি অনেক ব্যস্ততার মাঝে ইন্টারনেট সমস্যা হওয়ার পরও আমাদের কাছে এসেছে। লাস্ট যে কোশ্চেনটা দাদা, এই যে আমাদের নেত্রী শেখ হাসিনা বলছেন বাংলাদেশে আসবে এবং বাংলাদেশে তো সমস্ত দলের ভেতরে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে শেখ হাসিনা ঠেকাও। এতদিন বলছে শেখ হাসিনাকে পাঠাও, ঝুলাবো, এখন বলে যে ঠেকাও। পুরো বিষয়টা নিয়ে আপনার অনেকের সাথে কথা হয়। আসলে অবস্থানটা কি বুঝছেন এখন বাংলাদেশের? বাংলাদেশের ভিতরে কি অবস্থা? না, এরা তো শেখ হাসিনা যাবে, এদের তো রাত্রে ঘুম নষ্ট হয়েছে, এটা তো বোঝাই যেতেছে। হ্যাঁ, আর শেখ হাসিনা যাবে উনি বলছেন, উনি যাবে বলাতেই যদি এই অবস্থায় যে ওনাকে কি করে ঠেকাইতে হবে, কি করতে হবে। দেখো এরা সবাই এটা জানে, মুখে যত যাই বলুক আওয়ামী লীগ দাফন হয়ে গেছে, এ হয়ে গেছে, আওয়ামী লীগ যে একটা ফ্যাক্টর এটা এরা জানে। এখন এরা ভাবতেছে আরেকটা জিনিস, তো শেখ হাসিনা এত বড় কথা বলছে, নিশ্চয়ই ইন্ডিয়ানদের সাথে আলোচনা করে বলছে। আমি খুব দায়িত্ব নিয়ে রাশেদ তোমাকে বলছি, শেখ হাসিনা ইট ইজ হার্ড ডিসিশন। হ্যাঁ, কিন্তু এরা হয়তো ভাবতেছে যে এর মধ্যে ইন্ডিয়ার বিরাট চক্রান্ত আছে, কিছু একটা ব্যাপার ট্যাপার আছে। ইন্ডিয়া হয়তো শেখ হাসিনার সাথে আরো অনেককে ঢোকাবে টোকাবে, অনেক কিছু হবে এটা হবে। তো এরা যা ভাবতেছে ভাবতে দাও। হ্যাঁ, শেখ হাসিনা আলটিমেটলি যাবেন কি যাবে না সেগুলি নিয়েও এখন বলার সময় হয় নাই। তবে এইটা ঠিক, শেখ হাসিনা যাবে বলাতে এদের রাতের ঘুম নষ্ট হয়েছে, কাপড় চোপড়ও হয়তো নষ্ট হয়েছে অনেকের, সেটা দেখার ব্যাপার। তো শেখ হাসিনা যাবে বলছেন, এইটা মানে এখন তো এইটাই টপ নিউজ বাংলাদেশে, আর তো কোনো খবর নাই। না, এটাই টপ নিউজ এখন। তো এর জন্যই যে এরা শেখ হাসিনাকে জমা দেয়, মুখে যতই বলুক দাফন হয়ে গেছে, এই হয়ে গেছে, শেখ হাসিনাকে জমা দেয়। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে জমা দেয়। শুধু তো শেখ হাসিনা অন আর ওন কিছু না, উইদাউট দ্য পার্টি হোয়াট ইজ শি। পার্টিও একটা ফর্মিডেবল পার্টি, এখানে প্রচুর লোকজন আছে, যত ভুল ত্রুটি অনেক কিছু করছে। শেখ হাসিনা ভুল তো খুব কম করেন নাই, আজে বাজে লোক অনেক পুষছেন উনি। হ্যাঁ, আমি বলতে এটা বাধ্য, এই দরবেশ টরবেশ মতো 24 নম্বরই লোক উনি পুষছেন, 2 নম্বরই না। হ্যাঁ, এইসব অনেক আজে বাজে লোক, মানে অনেক আজে বাজে লোক, এই ব্যবসায়ী থার্ড গ্রেড লোকজনকে পোষা হয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু আওয়ামী লীগের এখনো যেরকম একটা সমর্থকের ভিত্তি আছে, বেস, সাপোর্ট বেস, আর এই 2 বছরে ইউনূস সাহেব যেভাবে দেশ চালাইছে, তাতে করে আরো যারা আওয়ামী লীগ না এদের মুখেও তো আমি অনেক এতিম মানুষের মুখে না শেখের বেটি ভালো আছে। এটার জন্য যে আওয়ামী লীগ 2 বছরে বিরাট কিছু করে ফেলছে তা না, এটা হচ্ছে এদের চরম ব্যর্থতা। ইউনূস সাহেবের ব্যর্থতা, এখন তারেক সাহেব তো খাবি খাইতেছে। এইগুলির কারণে এরা ভয় পাইতেছে যে হঠাৎ করে শেখ হাসিনা আসলে কেমনে কি সামাল দেবো যদি একটা গণবিস্ফোরণ হয়। এখন সেগুলি কতটা কি হবে না হবে, মেকানিক্স অফ মোবিলাইজেশন ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর।
আমি অত হাওয়াতে কথা বলা পছন্দ করি না, কিন্তু দেখতে হবে এটা। কিন্তু এদের মধ্যে যে একটা ভীতি সৃষ্টি হয়েছে এই ব্যাপারে কোনো ডাউট নাই। ঠিক আছে, ধন্যবাদ দাদা আপনাকে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। এতক্ষণ যারা আমাদের এই লাইভ প্রোগ্রামটি শুনছিলেন, আপনাদের সকলকে শুভরাত্রি। আমরা লাইভটা আজকে এখানেই শেষ করব। দেখি আবার আগামী সপ্তাহে অনেক বিষয়, প্রতিদিনই তো কিছু না কিছু ঘটছে। সুতরাং দাদাকে নিয়ে আবার আগামী সপ্তাহে আরেকদিন বসবো। দেখা যাক কি হয়। সে পর্যন্ত আমি রাশেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ঠিক নমস্কার আছে, দাদা। খোদা হাফেজ, ভালো থাকবেন খোদা আপনি। হাফেজ।